হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অভিব্যক্তি বা বিবর্তন, বা যেটাকে বলা হয় ইভলিউশন। তাহলে দেখো, এই অভিব্যক্তি বা বিবর্তন জিনিসটা কি? তোমরা বিভিন্নভাবে বা বিভিন্ন সময় শুনে থাকবে যে আমাদের যে যে মানুষের সৃষ্টি হয়েছে বন মানুষ বা বানর জাতীয় প্রাণীর থেকে। তাহলে দেখো, এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু একদিনে ঘটেনি। তাহলে এটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে এইটা ধীর এবং গতিশীল একটা পদ্ধতি, যার মধ্য দিয়ে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো, যেই অভিব্যক্তি তাহলে হচ্ছে জীব ত্বকের সৃষ্টি হলো কিভাবে। তাহলে আমি বলছি যে ধরো বানর জাতীয় প্রাণী থেকেই মানুষের উদ্ভব ঘটেছে, তাহলে বানরটাই সৃষ্টি হলো কিভাবে? তাহলে দেখো, এটাই হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন। তাহলে প্রথমে দেখো, এই পৃথিবীতে কিন্তু কোনো প্রাণ ছিল না। তাহলে সেই প্রাণবিহীন যে পৃথিবী, সেখান থেকে আস্তে আস্তে প্রাণের সৃষ্টি হয়েছে, এবং সেই প্রাণ বা জীবন, সেই সরল প্রাণ থেকে জটিল প্রাণের উদ্ভব ঘটেছে। এবং এই যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন। তাহলে দেখো, আমরা যদি অভিব্যক্তির একটা সংজ্ঞা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে কি, এই অভিব্যক্তি হচ্ছে তাহলে যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় সরল উদ্বংশীয় জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন। তাহলে দেখো, এখানে একটা কথা বলে রাখি, তাহলে এই অভিব্যক্তির ঘটনাটা তাহলে ঘটেছে আগে। প্রথম কি হয়েছে? পৃথিবীর সৃষ্টি হয়েছে। সেই পৃথিবীর থেকে তারপর সেখানে হচ্ছে বিভিন্ন রকমের অজৈব মৌল, তারপর হচ্ছে অজৈব যৌগ, সেখান থেকে জৈব যৌগ সৃষ্টি হয়েছে। জৈব যৌগ থেকে তারপর প্রাণের সৃষ্টি হয়েছে, এবং সরল এককোষী প্রাণ থেকে জটিল বহুকোষী প্রাণের উদ্ভব ঘটেছে বা জীবের উদ্ভব ঘটেছে। এবং সেই জীব আস্তে আস্তে পরিবর্তনের মধ্য দিয়ে দেখবে সেটা একদিকে যেমন চলে গেছে যে অণুজীবের জগৎ, আবার উদ্ভিদ জগৎ, আবার প্রাণী জগৎ, এইভাবে সৃষ্টি হয়েছে। প্রাণীদের মধ্যেও আবার দেখবে যে সরল প্রাণী থেকে, যেমন এককোষী থেকে, যে অ্যামিবা থেকে শুরু করে আমরা যে উন্নত, সর্বোচ্চ উন্নত যে মানুষ, সেই আস্তে আস্তে বিবর্তনের মধ্যে দিয়েই সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবীতে কিন্তু একবারে যে সব জীবজন্তু একসঙ্গেই আবির্ভাব হয়েছে তা নয়। এটা সরল যে জীব থেকে আস্তে আস্তে বিবর্তনের মধ্য দিয়ে এটা ঘটেছে। তাহলে এখানে তোমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন কাকে বলে, এই সংজ্ঞাটা ভালো করে করে নেবে। এরপর আমি চলে আসি যে এই যে ইভলিউশন, এই ইভলিউশন বা হচ্ছে অভিব্যক্তি, এই কথাটা কোথা থেকে এলো। তাহলে এই কথাটা ইভলভিয়ার থেকে এসেছে, ইভলিউশন কথাটি। এবং এই কথাটা প্রথম ব্যবহার বা প্রয়োগ করেছিলেন বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার। তিনি প্রথম এই ইভলিউশন কথাটা ব্যবহার করেছিলেন। এবং দেখো, এই পৃথিবীতে যে তোমাদের বললাম যে প্রাণ সৃষ্টি হয়েছে, তাহলে প্রাণ সৃষ্টির আগে কিন্তু পৃথিবী কোথা থেকে এলো, পৃথিবীর কিভাবে সৃষ্টি হলো, সেই সম্পর্কে আমরা একটু জানব। তাহলে দেখো, পৃথিবী সৃষ্টির যে রহস্য, যে উদ্ঘাটন হয়েছে, সেটা বিভিন্ন রকমের যে মতবাদ আছে, বিভিন্ন বিজ্ঞানী মতবাদ দিয়েছে। তার মধ্যে দুটো যে মতবাদ, যেমন একটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, আর একটা হচ্ছে নেবুলা হাইপোথিসিস। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ মতবাদ বা তত্ত্ব বা থিওরি। তাহলে দেখো, এই যে বিগ ব্যাং থিওরি কি, তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। তাহলে দেখো, এই যে বিগ ব্যাং থিওরি, এর প্রবক্তা হলেন বিজ্ঞানী অ্যাবে ল্যামেইট্রি। তাহলে এই বিজ্ঞানী ল্যামেইট্রি এই তত্ত্বের প্রবক্তা। তিনি কি বললেন, যে পৃথিবীটা যে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এই সৌর বিস্ফোরণের মাধ্যমে, অর্থাৎ সৌর জগৎ, যে সূর্য থেকে যে সৌর জগতের উদ্ভব ঘটেছে, এটা সৌর বিস্ফোরণের মাধ্যমে এই বিভিন্ন গ্রহ সৃষ্টি হয়েছে। এই মতবাদ অনুযায়ী বলা হচ্ছে, বলছেন যে 10 থেকে 20 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তাহলে দেখো, 10 থেকে 20 বিলিয়ন বছর পূর্বে, এই তত্ত্ব অনুযায়ী। তবে সর্বজন স্বীকৃত হচ্ছে 4.6 বিলিয়ন বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তাহলে দেখো, 10 থেকে 20 বিলিয়ন বছর পূর্বে, তাহলে 1 বিলিয়ন মানে কত? 100 কোটি। আর 1 মিলিয়ন মানে 10 লক্ষ। এটা একটু মনে রাখবে যে 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি, আর 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। তাহলে তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু এই 1-2 বছরের কিন্তু ঘটনা নয়। তাহলে এই সৌর বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হলো।
এবং দেখো এই সৌরজগতে কিন্তু যে প্রায় 1,00,000 নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সি আছে। এই নক্ষত্রপুঞ্জ বা গ্যালাক্সির মধ্যে পৃথিবী একটা গ্যালাক্সির মধ্যে অবস্থিত। সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত পৃথিবী। তাহলে তোমরা বুঝতে পারলে বিগ ব্যাং থিওরির প্রবক্তা হলেন বিজ্ঞানী অ্যাবেল অ্যামেট্রি, এবং তিনি বললেন যে সৌর বিস্ফোরণের মাধ্যমেই এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, এবং এই পৃথিবী এই যে নামক যে গ্রহটি সেটা একটা গ্যালাক্সিতে অবস্থান করছে। সেই গ্যালাক্সিটার নাম হচ্ছে আকাশগঙ্গা বা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। তাহলে এটা বুঝতে পারলে। এরপর আমরা চলে আসি বিজ্ঞানী কেন্টের যে তত্ত্ব অনুযায়ী যে নেবুলা হাইপোথিসিস। তাহলে বিগ ব্যাং থিওরিতে যেমন সৌর বিস্ফোরণের কথা বলা হয়েছে, এখানে বলছে যে সৌরজগতের যে বিভিন্ন রকমের মেঘপুঞ্জ ছিল, সোলার নেবুলা বলা হয়, সেই সোলার নেবুলা যে কন্ডেনসেশন পদ্ধতিতে অর্থাৎ ঘনীভবন ঘটে সেখান থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। কত বছর পূর্বে? প্রায় 4.6 বিলিয়ন বছর পূর্বে, অর্থাৎ প্রায় 460 কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এবং দেখো এখানে এই যে কেন্টের নেবুলা হাইপোথিসিস, এই নেবুলা হাইপোথিসিস অনুযায়ী পৃথিবীর যে সৌর মেঘপুঞ্জ বা সোলার নেবুলা সেগুলো ঘনীভূত হয়ে দেখো যেগুলো ভারী বস্তু সেগুলো একদম কেন্দ্রে চলে যাবে, সেখান থেকে কোর গঠন করেছে। তারপরে তার থেকে যেটা তুলনামূলকভাবে হালকা যে সমস্ত মৌল বা যৌগগুলো সেইগুলো হচ্ছে ম্যান্টল গঠন করেছে, আস্তরণ যেটা। আর সর্ববহিস্থ যে গ্যাসীয় বা হালকা বস্তুগুলো সেগুলো হচ্ছে যে স্তরটা গঠন করলো সেটা হচ্ছে ক্রাস্ট। তাহলে দেখো নেবুলা হাইপোথিসিস অনুযায়ী এই যে পৃথিবীর যে সোলার নেবুলা সেগুলো ঘনীভূত হয়ে 3টে স্তর গঠন করলো। একটা সবচেয়ে কেন্দ্রে হচ্ছে কোর, তার বাইরে হচ্ছে ম্যান্টল, আর তার বাইরে সর্ববহিস্থ যে স্তর সেটা হচ্ছে ক্রাস্ট। এইভাবেই পৃথিবীর সৃষ্টি হয়েছে। তাহলে এখানে পৃথিবী সৃষ্টি যে দুটো তত্ত্ব বা মতবাদ সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি আর হচ্ছে নেবুলা হাইপোথিসিস। এই দুটো সম্পর্কে একটু জেনে রাখবে, কারণ আমরা এখানে প্রাণের উদ্ভব বা বিবর্তন সম্পর্কে জানছি। তাহলে বিবর্তন যে ঘটলো আমাদের যেই পৃথিবী নামক গ্রহে, তাহলে সেই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো সেটা সম্পর্কে তোমরা বুঝতে পারলে দুটো যে থিওরি অনুযায়ী। তাহলে দেখো এখানে যে আমরা যেটা জানলাম যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো তার মতবাদ সম্পর্কে জেনেছি। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে পৃথিবীতে যে প্রাণ সৃষ্টির বিভিন্ন মতবাদ। তাহলে এই পৃথিবীতে যে প্রাণের উদ্ভব ঘটলো বা ঘটেছে সেটা কিভাবে, সেটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে তার মতবাদ উপস্থাপন করেছেন, সেইগুলো সম্পর্কে আমরা জানবো। বা সবসময় যে বিজ্ঞানী করেছেন তা নয়, কিছু তত্ত্ব মানে সামগ্রিকভাবে বা হচ্ছে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ থেকে বা মাইথোলজি থেকে আমরা জানতে পারি। যেমন দেখো যে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন, তাহলে থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন বলতে কি বিশেষ সৃষ্টি তত্ত্ব। এইটা কিন্তু যে বিভিন্ন যে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে, সেই ধর্ম অনুযায়ী সেই মাইথোলজি অনুযায়ী বিভিন্ন তত্ত্ব আছে। যেমন আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষরা মনে করেন যে ব্রহ্মা এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে, এবং সেখানে হচ্ছে মানব এবং মানবী যে সৃষ্টি করেছেন হচ্ছে ব্রহ্মা, এবং সেখান থেকে আমাদের যে বিভিন্ন রকমের জীব জগতের সৃষ্টি হয়েছে। তাহলে সেটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মানুষের একটা ধারণা। আবার খ্রিস্ট ধর্মানুযায়ী সেখানে হচ্ছে গড আদম এবং ইভকে সৃষ্টি করেছিলেন প্রথম। তারপর মুসলিম যে ধর্মানুযায়ী সেখানে আল্লাহ পৃথিবীতে প্রাণের সৃষ্টি ঘটেছে, এই তত্ত্ব। কিন্তু এই তত্ত্বটা হচ্ছে আমাদের বিশ্বাস, কিন্তু এইটা হচ্ছে কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো ধারণা নেই, বিজ্ঞানসম্মত নয়। এটা হচ্ছে সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক একটা তত্ত্ব। তাহলে বিশেষ সৃষ্টির তত্ত্বটা হচ্ছে এইটা বিভিন্ন মাইথোলজি অনুযায়ী, এবং এইটার কিন্তু কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো বিজ্ঞান বা বিজ্ঞানসম্মত নয় এই তত্ত্বটা। এরপর চলে আসি যে স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব, যে থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন বা ক্রিয়েশন। তাহলে দেখো স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী এরপর দেখো যেটা বলছি যে স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব বা থিওরি অফ স্পন্টেনিয়াস জেনারেশন। তাহলে এই তত্ত্ব অনুযায়ী কি বলা হচ্ছে যে এই আগে বলে রাখি, এই তত্ত্বের যে প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী অ্যারিস্টটল এবং প্লেটো।
দুজন বিখ্যাত বিজ্ঞানী, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, অ্যারিস্টটল এবং প্লেটো। এনারা কি বলছেন যে বিভিন্ন রকমের যে অজৈব বস্তু থেকে স্বতঃস্ফূর্তভাবেই প্রাণের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এখানে এই তত্ত্বটার আর একটা নাম হচ্ছে যে অ্যাবায়োজেনেসিস, অর্থাৎ অজৈব বস্তু থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রাণের উদ্ভব ঘটেছে। কিন্তু দেখো এই তত্ত্বটাও কিন্তু যে বিজ্ঞানসম্মত নয়, এবং পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী লুই পাস্তুর এবং স্প্যালেনজেনি বলে দুজন বিজ্ঞানী, লুই পাস্তুর এবং স্প্যালেনজেনি এই দুজন বিজ্ঞানী এই তত্ত্বের বিরোধিতা করেছেন এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে কোনো অজৈব বস্তু থেকে সরাসরি কিন্তু প্রাণ সৃষ্টি হতে পারে না। তাহলে এই স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্বটাও কিন্তু নস্যাৎ হয়ে গেল। কে করলেন? দুজন বিজ্ঞানী, যেটা হচ্ছে লুই পাস্তুর এবং স্প্যালেনজেনি। এরপর আমরা চলে আসি যে আরেকটি যে তত্ত্ব, যে অপার্থিব উৎপত্তি বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল অরিজিন। তাহলে দেখো অপার্থিব উৎপত্তি বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল অরিজিন বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে এই তত্ত্ব অনুযায়ী বা এই তত্ত্ব বলছে যে ভিন্ন গ্রহ থেকে প্রাণ এসে আমাদের পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো যে ভিন্ন গ্রহ থেকে কোনো সজীব বস্তু, সেটা কোনো সজীব একটা কি বলবো রেণুর মতো কিছু বা স্পোর বা রেণু টাইপের কিছু এসে আমাদের পৃথিবীতে প্রাণের সৃষ্টি করেছে। এই তত্ত্বটাকে বলা হচ্ছে অপার্থিব উৎপত্তি বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল অরিজিন। এখানে দেখো যেই তত্ত্ব অনুযায়ী বলছে যে কসমোজোয়া বা প্যানস্পার্মিয়া বলে কিছু সজীব বস্তু পৃথিবীতে এসেছে এবং সেখান থেকেই আস্তে আস্তে বিভিন্ন প্রাণের উদ্ভব ঘটেছে বা সৃষ্টি হয়েছে। তাহলে এটা হচ্ছে আবার দুটো ভাগে বিভক্ত, একটা কসমোজোয়িক থিওরি আর একটা হচ্ছে প্যানস্পার্মিয়া থিওরি। তাহলে এইটা কিন্তু বলা হচ্ছে যে ভিন্ন গ্রহে থেকে কোনো প্রাণের মতো কিছু বস্তু এসে এখানে প্রাণের সৃষ্টি হয়েছে। তাহলে তাহলে অপার্থিব উৎপত্তিটাও কিন্তু ততটা বিজ্ঞানসম্মত নয়। এরপর চলে আসি যে চতুর্থ যে তত্ত্ব, যেটা হচ্ছে সর্বজন স্বীকৃত এবং বিজ্ঞানসম্মত, এবং এইটাই হচ্ছে যে পৃথিবীতে প্রাণ সৃষ্টির যে প্রধান তত্ত্ব। তাহলে দেখো এটাই হচ্ছে কেমোজেনি তত্ত্ব বা কেমিক্যাল অরিজিন অফ লাইফ। এই তত্ত্বের প্রবক্তা হলেন দুজন বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী ওপারিন ও হ্যালডেন। এই ওপারিন এবং হ্যালডেন এই দুজন বিজ্ঞানী এই কেমোজেনি তত্ত্বের প্রবক্তা। তাহলে এই তত্ত্ব অনুযায়ী কি হচ্ছে? এই তত্ত্ব অনুযায়ী যে ওনারা বলছেন যে বিভিন্ন রকমের যে প্রথমে অজৈব যৌগ, সেই অজৈব যৌগ থেকে জৈব যৌগ, এবং সেই সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ, সেখান থেকে প্রাণের সৃষ্টি হয়েছে, এবং যখন সরল প্রাণ থেকে জটিল প্রাণের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো এই তত্ত্বটাই হচ্ছে সর্বজন স্বীকৃত এবং বিজ্ঞানসম্মত। এবং এই তত্ত্ব অনুযায়ী বলছে যে এনার্জি কোথা থেকে পেলো? তাহলে পৃথিবী যখন সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে কিন্তু এই স্বাভাবিক পরিবেশ ছিল না। তাহলে পৃথিবী যখন উৎপন্ন হয় তখন তার টেম্পারেচার ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেই তাপমাত্রায় কিন্তু কোনো প্রাণ থাকার কথা নয়। পৃথিবী আস্তে আস্তে তার তাপ বিকিরণ করেছে, আস্তে আস্তে টেম্পারেচার কি হয়েছে? কমেছে, এবং সেখান থেকে কি হয়েছে? সেখান থেকে দেখবে যে মহাসমুদ্রের সৃষ্টি হয়েছে, জলরাশির সৃষ্টি হয়েছে। তারপর সেখান থেকে যে ওই সমুদ্রের মধ্যে প্রথম সরল প্রাণের সৃষ্টি হয়েছে, তারপর সরল প্রাণ থেকে জটিল প্রাণের সৃষ্টি হয়েছে। তাহলে এখানে দেখো এই যে কেমোজেনি তত্ত্ব অনুযায়ী যে দুটো বিবর্তনের দুটো ধারা, একটা হচ্ছে রাসায়নিক বিবর্তন আর একটা হচ্ছে জীব বিবর্তন। তাহলে দেখো এই রাসায়নিক বিবর্তনটা কি? যেখানে যে বিভিন্ন রকমের অজৈব এবং জৈব যৌগ থেকে আস্তে আস্তে সেখান থেকে প্রাণের সৃষ্টি হয়েছে, এবং সেই প্রাণ সৃষ্টি যখন হলো তারপর পরবর্তী স্টেপে জীব বিবর্তন, অর্থাৎ সেখানে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হলো। তাহলে সেটাকে বলা হচ্ছে জীব বিবর্তন। তাহলে দেখো যে এখানে একটা হচ্ছে রাসায়নিক বিবর্তন বা কেমিক্যাল ইভলিউশন, আর হচ্ছে জীব বিবর্তন বা অর্গানিক ইভলিউশন। তাহলে এই দুটো ধারায় কিন্তু এই রাসায়নিক বিবর্তন ঘটেছে। তাহলে এর প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন। এবং দেখো এই তত্ত্বটা কিন্তু যে কোনো বিজ্ঞানসম্মত তার একটা প্রমাণ চাই। তাহলে কিন্তু এই যে বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেনের মতবাদকে বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষাগারে বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে
যে পরীক্ষা নিরীক্ষা ঘটিয়ে সেখানে প্রাণের উদ্ভব ঘটিয়েছিলেন। প্রাণের উদ্ভব বলতে কি, এখানে জৈব যৌগ কিভাবে সৃষ্টি হয়েছে সেখানে, কারণ এখনো পর্যন্ত কোনো পরীক্ষার মাধ্যমে কোনো প্রাণ সৃষ্টি করা যায় না অজৈব যৌগ থেকে। তাহলে অজৈব যৌগ থেকে দুজন বিজ্ঞানী ছিলেন, একজন হচ্ছেন বিজ্ঞানী মিলার এবং আরেকজন বিজ্ঞানী হচ্ছে উড়ে। এই বিজ্ঞানী মিলার এবং উড়ে দুজন বিজ্ঞানী, একজন ছাত্র এবং একজন শিক্ষক, এই দুজন বিজ্ঞানী পরীক্ষাগারে প্রমাণ করে দেখিয়েছিলেন কিভাবে বিভিন্ন রকমের অজৈব যৌগ থেকে জৈব যৌগ, অর্থাৎ বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের একক কিভাবে সৃষ্টি হয়েছিল। তাহলে সেই অনেক সময় শর্ট কোশ্চেন আসে তোমাদের, যে এই কেমোজেনি তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ করেছিলেন কোন দুজন বিজ্ঞানী? তাহলে বিজ্ঞানী মিলার এবং উড়ে এর পরীক্ষামূলক প্রমাণ করে দেখিয়েছিলেন। সেই পরীক্ষা পদ্ধতি তোমরা একটু বই থেকে দেখে নেবে, সেখানে ওই কীভাবে ওনারা করেছিলেন সেই সময়। আর একটা কথা বলে রাখি, এখানে দেখবে কেমোজেনি তত্ত্ব অনুযায়ী বা যে প্রাণের উদ্ভব ঘটেছে, তাহলে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেখানে কিন্তু কোনো অক্সিজেন ছিল না, অক্সিজেনবিহীন পরিবেশ ছিল, বিজারণধর্মী পরিবেশ ছিল। সেই বিজারণধর্মী পরিবেশ থেকে বিভিন্ন অজৈব যৌগ, জৈব যৌগ, সেখান থেকে প্রাণের সৃষ্টি হয়েছে। তারপর হচ্ছে প্রাণের বিবর্তন ঘটেছে। এবার দেখো, আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে জীবন বা প্রাণের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ। তাহলে অরিজিন অফ লাইফ, তাহলে প্রথমে কিন্তু আমরা দেখেছি অরিজিন অফ যে আর্থ বা হচ্ছে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তারপর সেখান থেকে কীভাবে প্রাণ সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আমরা অনেক কিছু তত্ত্ব জানলাম। এবং এখানে আমরা যে বিশেষ করে কেমোজেনি তত্ত্ব অনুযায়ী তার বিভিন্ন যে পর্যায়, সেই পর্যায়গুলো সম্পর্কে জানবো। একটা প্রাণ সৃষ্টি হতে গেলে কিভাবে সেই প্রাণ সৃষ্টি, এই যে আমরা দেখছি চারদিকে বিভিন্ন রকমের পশু পাখি, জীবজন্তু, গাছপালা, মানুষজন, সমস্ত কিছু, কিন্তু এই পরিবেশ কি প্রথমে ছিল? ছিল না। হঠাৎ করে দুম করে কিন্তু এই এত জীবজন্তু সৃষ্টি হয়নি। এটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আস্তে আস্তে বিবর্তন বা ইভলিউশনের মধ্য দিয়ে এই পৃথিবীতে বিভিন্ন রকমের প্রাণের সৃষ্টি হয়েছে। সেটা অণুজীব হতে পারে, সেটা উদ্ভিদ হতে পারে, সেটা প্রাণী হতে পারে। তাহলে এই যে প্রথম যে প্রাণটা কিভাবে সৃষ্টি হলো, অর্থাৎ এক কোষী একটা কোষ কিভাবে সৃষ্টি হলো, সেই সম্পর্কে আমরা জানব। তাহলে দেখো, এই পৃথিবীর যখন সৃষ্টি হয়েছিল, তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে পৃথিবীর সৃষ্টি। পৃথিবীর সৃষ্টি সম্পর্কে তোমরা বিভিন্ন তত্ত্ব, দুটো তত্ত্ব প্রধান, যেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি আর একটা নেবুলা হাইপোথিসিস। তাহলে এই দুটো তত্ত্ব অনুযায়ী তোমরা জেনেছো। এবং এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল প্রায় 4.6 বিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল। আর তারপর প্রাণের সৃষ্টি হলো কত বছর পূর্বে? 3.9 বিলিয়ন বছর পূর্বে প্রাণ সৃষ্টি হলো। তাহলে এই যে বহু বছর, এটা কি হয়েছে? পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তার তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওই তাপমাত্রায় মানে কোনো বস্তু যে কঠিন বা তরল অবস্থায় থাকার কথা নয়, সমস্ত কিন্তু ভেপার অবস্থায় ছিল, এবং সেই অবস্থাতে কিন্তু কোনো প্রাণ সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না বা হতে পারে না ওই টেম্পারেচারে। তাহলে পৃথিবী তার কি হচ্ছে, তাপমাত্রাটাকে ক্ষয় করেছে আস্তে আস্তে, সেই টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে 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 মোটামুটি 100-র কাছাকাছি এসেছে। তারপর যে জলীয় বাষ্প থেকে জল সৃষ্টি হয়েছে, সেখানে মহাসমুদ্র, বিভিন্ন জলরাশি সৃষ্টি হয়েছে। এবং একটা কথা বলে রাখি, এই যে প্রাণ বা হচ্ছে প্রথম জীবন সৃষ্টি হলো, সেটা কিন্তু সমুদ্রের জলে সৃষ্টি হয়েছে। এবং এই সমুদ্রের যে হালকা উষ্ণ জল, সেই হালকা উষ্ণ জল, সেই জলেতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছে। এবং বিজ্ঞানী হ্যালডেন ওই সমুদ্রের হালকা উষ্ণ জলটার নাম দিয়েছিলেন হট ডাইলিউট স্যুপ, বা গরম তরল স্যুপ বা ঝোল। হ্যাঁ, এরকম বলা হচ্ছে কারণ কি? কারণ একটা প্রাণ সৃষ্টি হতে গেলে যে সমস্ত প্রয়োজনীয় যৌগগুলোর প্রয়োজন, সেই হালকা উষ্ণ সমুদ্রের জলে ছিল, এবং সেখান থেকেই প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে। সেই জন্য বিজ্ঞানী হ্যালডেন ওই সমুদ্রের হালকা উষ্ণ তরলটার নাম দিয়েছিলেন বা জলের নাম দিয়েছিলেন হট ডাইলিউট স্যুপ। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে হট ডাইলিউট স্যুপ কি বা কোন বিজ্ঞানী এটা বলেছিলেন। এরপর চলে আসি যে পৃথিবী প্রাথমিক যৌগসমূহ। দেখো, আমি বলেছি পৃথিবীর সৃষ্টির পর তারপর আস্তে আস্তে টেম্পারেচার কমেছে, কমার ফলে সেখানে বিভিন্ন মৌল মুক্ত অবস্থায় ছিল। একটা কথা বলে রাখি, সেখানে কিন্তু কোনো অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না। তাহলে প্রাণ সৃষ্টির পরিবেশটা ছিল কিন্তু বিজারণধর্মী, অক্সিজেনবিহীন পরিবেশ। শর্ট কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে দেয় যে কোন মৌল বা যৌগটি ছিল না, সেখানে তোমাদেরকে খুঁজে বের করতে হবে অক্সিজেন। কারণ ছেলেরা ম্যাক্সিমামই ভুল করে যে অক্সিজেন আবার ছিল না সেই সময়। তাহলে সেই বিজারণধর্মী পরিবেশে কিন্তু প্রাণের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো, প্রাথমিক যৌগসমূহ কী ছিল?
সেই পরিবেশে প্রাথমিক যৌগসমূহ হচ্ছে বিভিন্ন রকমের, যেমন হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন নয়, কার্বন, হাইড্রোজেন, নিকেল, কপার, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এইগুলো ছিল। তারপর সেখান থেকে যে বিভিন্ন রকমের যৌগ সৃষ্টি হলো। তারপরে দেখো সরল যৌগের সৃষ্টি, বিশেষ করে দেখবে কার্বন এবং হাইড্রোজেন মিলে যে সরল জৈব যৌগ, যে কার্বোহাইড্রেট সৃষ্টি হয়েছে, যেমন দেখবে ইথিলিন, অ্যাসিটিলিন, মিথেন, এই সমস্ত হাইড্রোকার্বন যৌগসমূহ সৃষ্টি হলো। তাহলে প্রথমে প্রাথমিক যৌগসমূহ, তার আগে ছিল মৌল, মৌল থেকে যৌগ, যৌগ থেকে প্রাথমিক যৌগ, তারপর হচ্ছে সরল জৈব যৌগ সৃষ্টি হলো। তোমরা নাম শুনেছো, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এই হাইড্রোকার্বনগুলো সৃষ্টি হলো। তারপর দেখো এই সরল যে হাইড্রোকার্বন বা জৈব যৌগ, সেখানে আবার অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ যুক্ত হয়ে অ্যালডিহাইড এবং কিটোন যৌগ তৈরি হলো। তোমরা জানো কেমিস্ট্রিতে বা হচ্ছে রসায়নবিদ্যায় তোমরা পড়বে বা পড়েছো যে অ্যালডিহাইড কি, কিটোন কি, সেই যৌগ তৈরি হলো। অ্যালডিহাইড যৌগ যে সেখানে গ্রুপটা সিএইচও গ্রুপ থাকবে, আর কিটোন মূলক হচ্ছে কি সিও মূলক থাকবে বা গ্রুপ থাকবে। এরপর দেখো এই যে শর্করা বা কার্বোহাইড্রেট, তাহলে দেখবে যে হাইড্রোকার্বন সৃষ্টি হলো, তারপর অ্যালডিহাইড এবং কিটোন যৌগ তৈরি হলো। এই অ্যালডিহাইড এবং কিটোন যৌগই হচ্ছে সেখান থেকে তৈরি হয়ে গেল যে কার্বোহাইড্রেট বা সরল শর্করা বা বহু শর্করা। সেখানে দেখো এই যে অ্যালডিহাইড শর্করা বা অ্যালডোজ শর্করা হচ্ছে গ্লুকোজ, তোমরা নামটা শুনেছো গ্লুকোজ। তাহলে গ্লুকোজের দেখবে C6H12O6, সেখানে কিন্তু সিএইচও গ্রুপ আছে, তাহলে গ্লুকোজ হচ্ছে এক প্রকার অ্যালডোজ সুগার। আবার দেখো কিটোজ শর্করা বা কিটোন গ্রুপযুক্ত হয়ে যেমন ফ্রুক্টোজ, কিটোজ শর্করা তৈরি হয়ে গেল, তাহলে এখানে কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হয়ে গেল। এরপর দেখো লিপিড সৃষ্টি। লিপিডের একক কি? লিপিডের একক হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে এই অ্যালডিহাইড এবং কিটোন যৌগ থেকে যে বিশেষ করে ঘনীভবন বা অ্যালডল কন্ডেনসেশন পদ্ধতিতে সেটা জারিত হয়ে ফ্যাটি অ্যাসিডে পরিণত হলো, এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল বা অ্যালকোহল পরস্পর যুক্ত হয়ে গিয়ে সেখান থেকে তৈরি হয়ে গেল ট্রাইগ্লিসারাইড বা লিপিড। তাহলে দেখো এখানে তাহলে অ্যালডিহাইড এবং কিটোন যৌগ থেকে ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিডের সঙ্গে গ্লিসারল যুক্ত হয়ে তৈরি হয়ে গেল লিপিড। তাহলে দেখো এখানে কার্বোহাইড্রেট উৎপন্ন হয়ে গেল, এখানে লিপিড তৈরি হয়ে গেল। এরপর দেখো যে অ্যামাইনো অ্যাসিড গঠন। তাহলে অ্যামাইনো অ্যাসিড মানে তোমরা জানো যে প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, কারণ তোমরা জৈব অণু বা বায়োমলিকুলসে তোমরা এগুলো সব জেনেছো যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড সেই সম্পর্কে তোমরা জেনেছো, তার প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রোটিন সৃষ্টি হতে গেলে প্রথমে তৈরি হতে হবে অ্যামাইনো অ্যাসিড। এবার দেখো সেই অ্যামাইনো অ্যাসিডগুলো তাহলে হচ্ছে বিভিন্ন রকমের হাইড্রোকার্বন যৌগের সঙ্গে অ্যামোনিয়া ও জলের বিক্রিয়ায় সেখানে তৈরি হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিনের একক। তারপর দেখো পরের স্টেপটায় যে জৈব যৌগের মিশ্রণ বা হট ডাইলিউট স্যুপ, এটা আমি আগেই বলেছি। বিজ্ঞানী যে হ্যালডেন যে সমুদ্রের হালকা উষ্ণ জলকে নাম দিয়েছিলেন হট ডাইলিউট স্যুপ। তাহলে কেন? তার মধ্যে এই যে প্রাণ সৃষ্টির জন্য যে সমস্ত রসদগুলো বা যৌগগুলো, অ্যালডিহাইড, কিটোন, কার্বোহাইড্রেট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, মিথেন, অ্যাসিটিলিন, ইথিলিন, এই সমস্ত যৌগগুলো ছিল। তাহলে সেই জন্য এটার নাম দিয়েছিলেন হট ডাইলিউট স্যুপ। তাহলে হট ডাইলিউট স্যুপ তৈরি হয়ে গেল, কারণ যে যৌগগুলো উৎপন্ন হলো সেগুলো সমুদ্রের জলেই মিশ্রিত অবস্থায় রইল। এরপর দেখো যে পরের যে স্টেপটা জটিল যৌগের সৃষ্টি। তাহলে এই যে সরল যৌগগুলো তৈরি হয়ে গেল, ধরো একক শর্করা, তারপরে হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, তারপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এইগুলো পরস্পর যুক্ত হয়ে কী হলো? জটিল যৌগের জৈব যৌগ সৃষ্টি হলো। যেমন সরল শর্করা থেকে বহু শর্করা। তাহলে এই যে বহু শর্করার মধ্যে কি বন্ধনী আছে? সরল শর্করাগুলো গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে বহু শর্করা তৈরি করে ফেললো। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এস্টার বন্ধনী দ্বারা যুক্ত হয়ে লিপিড বা ফ্যাট উৎপন্ন হলো। তারপর দেখো অ্যামাইনো অ্যাসিডগুলো যে পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে ফেললো। তাহলে এখানে বুঝতে পারছো যে বহু শর্করা বা পলিস্যাকারাইড, লিপিড, প্রোটিন, এই জটিল বা জৈব যৌগগুলো তৈরি হয়ে গেল, যেগুলো ম্যাক্রোমলিকুলস তৈরি হয়ে গেল। তাহলে তোমরা মাইক্রোমলিকুলস, ম্যাক্রোমলিকুলস পড়েছো। তাহলে মাইক্রোমলিকুলস থেকে পরস্পর বিভিন্ন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে সে বিভিন্ন রকমের ম্যাক্রোমলিকুলসগুলো তৈরি হয়ে গেল, যেমন বহু শর্করা, লিপিড এবং প্রোটিন। এবার দেখো নিউক্লিক অ্যাসিড তৈরি করতে গেলে নিউক্লিক অ্যাসিডের যে একক নিউক্লিওটাইড,
তাহলে সেখানে দেখবে প্রথমে নিউক্লিওসাইড তৈরি হলো, সেই নিউক্লিওসাইডের সঙ্গে আবার ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে নিউক্লিওটাইড তৈরি হলো। তাহলে এইভাবে জটিল যৌগের সৃষ্টি হলো। এখানে যৌগ বলতে কি, এখানে জৈব যৌগ। এরপর দেখো তাহলে এই জটিল জৈব যৌগগুলো তৈরি হয়ে গেল, তারপর আসছে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি। দেখবে তোমরা জানো যে এটা বলেছি যে নিউক্লিক অ্যাসিডের একক হলো নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডগুলো যে বিশেষ করে ফসফোডাইএস্টার বন্ধনী দ্বারা পরস্পর যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিডে পরিণত হয়েছে। তাহলে এই নিউক্লিক অ্যাসিডে পরিণত হলো। একটা কথা বলে রাখি যে পৃথিবীতে দেখবে দুই প্রকারের নিউক্লিক অ্যাসিড, আরএনএ এবং ডিএনএ। যদি বলা হয় প্রথম কোন নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল পৃথিবীতে, তাহলে অবশ্যই বলতে হবে আরএনএ হচ্ছে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড, তারপরে ডিএনএ তৈরি হয়েছে। সেই জন্য একটা কথা ব্যবহৃত হয় আরএনএ ওয়ার্ল্ড। তাহলে আরএনএ ওয়ার্ল্ড মানে হচ্ছে এখানে হচ্ছে কি যে বিবর্তনের পথে প্রথম যে নিউক্লিক অ্যাসিডটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে আরএনএ, আর আরএনএ সৃষ্টির পরে তারপর ডিএনএ সৃষ্টি হয়েছে। তাহলে দেখো তাহলে এখানে কার্বোহাইড্রেট, তার আগে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এবং এখানে তৈরি হয়ে গেল নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ প্রাথমিক অবস্থায় আরএনএ তৈরি হলো। এরপর দেখো প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট। তাহলে প্রোটো কথাটার অর্থ হচ্ছে আদি, সেল কথার অর্থ হচ্ছে কোষ। তাহলে আদি কোষ বা প্রোটোবায়ন্ট কিভাবে সৃষ্টি হলো দেখো। এটাই হচ্ছে যে বিবর্তনের যে প্রাণ সৃষ্টির যে শেষ ধাপ। তাহলে সমস্ত কিছু তৈরি হয়ে গেছে, এবার হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত একটা আদি কোষ বা প্রোটোসেল তৈরি হয়নি। তাহলে কিভাবে হলো দেখো, এই যে বিজ্ঞানী যে ওপারিন এবং হ্যালডেনের যে কথা অনুযায়ী হট ডাইলিউট স্যুপ থেকে যে শর্করা, প্রোটিন এবং লিপিড পরস্পর একত্রিত হয়ে এবং দ্বিস্তরী আবরণ পরিবেষ্টিত হয়ে একটা কলয়েড ধর্মী বস্তুতে পরিণত হয়েছিল। এটা কার মতে? এটা বিজ্ঞানী ওপারিনের মতে। এবং যে এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিডের পরস্পর একত্রিত হয়ে যে কলয়েড ধর্মী বস্তুটা তৈরি হয়েছিল সেটাকে বলা হয় কোয়াসার্ভেট। তাহলে কোয়াসার্ভেট নামে অভিহিত করলেন। এবং এটা কি, এখানে কিন্তু এখনো পর্যন্ত নিউক্লিক অ্যাসিড প্রবেশ করেনি। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড দ্বিস্তরী আবরণ পরিবেষ্টিত হয়ে যে কলয়েড দিয়েও বস্তুতে পরিণত হলো সেটা হচ্ছে কোয়াসার্ভেট। ভালো করে উচ্চারণ করবে, কোয়াসার্ভেট। এই কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী ওপারিন, এটা খেয়াল রাখবে। আবার বিজ্ঞানী সিডনি ফক্স তিনি আবার কি বলছেন, বলছেন না ওরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড নয়। তিনি শুধু বললেন প্রোটিন অণুগুলি পরস্পর একত্রিত হয়ে যে অর্ধবেদ্য পর্দা পরিবেষ্টিত হয়ে যে বস্তুটা গঠন করেছিল প্রথম, সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। তাহলে দেখো যে ওপারিনের মতে কোয়াসার্ভেট আর বিজ্ঞানী সিডনি ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার। তাহলে ইনি বলছেন এটা প্রোটিন অণু দ্বারা গঠিত, আর এখানে তিনি বলছেন কোয়াসার্ভেটের মধ্যে শর্করা, প্রোটিন এবং লিপিড এই তিন প্রকারের জৈব যৌগই ছিল। তাহলে এই কোয়াসার্ভেট কি, মাইক্রোস্ফিয়ার কি, বুঝতে পারলে? কিন্তু এর মধ্যে কিন্তু কোনো নিউক্লিক অ্যাসিড এখনো পর্যন্ত প্রবেশ করেনি। তাহলে দেখো পরের স্টেপে কি হচ্ছে, এই কোয়াসার্ভেট হোক বা মাইক্রোস্ফিয়ার, এর মধ্যে যখনই নিউক্লিক অ্যাসিড অন্তর্ভুক্ত হয়ে গেল এবং সেইটা হয়ে গেল স্বপ্রজননশীল, অর্থাৎ সেলফ রেপ্লিকেটেড, অর্থাৎ আত্মপ্রজননশীল যে একটা বস্তুতে পরিণত হয়ে গেল, সেটাকেই বলা হচ্ছে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট বা প্রথম যে প্রাণ। তাহলে তোমাদের যদি বলা হয় প্রথম প্রাণের নামটা কি, সেটা হচ্ছে প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল। তাহলে দেখো এইটা একটা আদি কোষ তৈরি হয়ে গেল, এই হলো প্রাণ সৃষ্টি। তাহলে এই প্রাণ সৃষ্টি কিন্তু যে হয়েছিল প্রথম পৃথিবীতে, সেটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, এটা কিন্তু একদিন দুদিনের ব্যাপার নয়, ঠিক আছে? এবং এই যে সমস্ত বিক্রিয়াগুলো ঘটলো, এই বিক্রিয়াগুলো ঘটার জন্য যে শক্তির প্রয়োজন, সেই শক্তি বা এনার্জিটা কোথা থেকে পেয়েছিল? পৃথিবীতে তখন কিন্তু ওজোন স্তর ছিল না। তাহলে সরাসরি আল্ট্রাভায়োলেট রশ্মি কিন্তু পৃথিবী পৃষ্ঠে আপতিত হয়েছিল, এবং সেই আল্ট্রাভায়োলেট রশ্মির যে এনার্জি, বিদ্যুৎ স্ফুলিঙ্গ এবং তখনকার যে